13 বছর বয়সী ছোট্ট একটা বাচ্চা মেয়ে ধর্ষিত হয়। এই জঘন্য কাজটা করে দুই মন্ত্রীর ছেলে। এজন্য মেয়েটার বাবা মা ঘুরতে থাকে বিচারের আশায়, কিন্তু ধর্ষণকারী অনেক পাওয়ারফুল হওয়ায় মেয়েটি কোথাও বিচার পাচ্ছিল না। তারপরে এন্ট্রি হয় এক সাহসী পুলিশ অফিসারের, আর এই সবকিছু শুনে পুরো রাজ্যে তাণ্ডব লীলা চালায় পুলিশ অফিসার। কিভাবে এই ছোট্ট মেয়েটি মানুষরূপী পশুদের হাতে পড়ে আর তাদের শাস্তিই বা কি হয়েছিল তা জানতে পারবো আজকের মুভিতে। বলছিলাম সদ্য মুক্তিপ্রাপ্ত ম্যাক্স সিনেমাটির কথা। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। তবে হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুভির শুরুতেই দেখা যায় কয়েকজন গুন্ডা একজনের সম্পর্কে বলতে থাকে, সে আসলে হিরো আবার ভিলেনও, আমার দেখা সবচেয়ে ভয়ঙ্কর মানুষ। তখন লোকটা বলা শুরু করে, যারা যুদ্ধ শুরু করে তাদের আমি ঘৃণা করি, আর যারা যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে ওদের আরো বেশি ঘৃণা করি। আমার সবচেয়ে বেশি পছন্দ আমার শত্রুদের চোখের পানি, ভয় আর রক্ত। আমি যখন যুদ্ধক্ষেত্রে পদার্পণ করি তখন কোনো ক্ষমা বা কম্প্রোমাইজ হবে না। এগুলো বলতে বলতে এন্ট্রি নেয় ম্যাক্স। এই জায়গায় ম্যাক্স কি করতে এসেছে সেটা জানতে আমাদের একটু পেছনে যেতে হবে। কাহিনীটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় দুজন মন্ত্রীকে তারা আজ রাতের জন্য 2000 কোটি টাকা খরচ করে একটা প্ল্যান করেছে। তো সেই প্ল্যানটা জেনে যায় কয়েকজন রিপোর্টার, আর ওদেরকে ধরেও ফেলেছে গনি নামের এক গুন্ডা। সে আসলে মন্ত্রীদেরই লোক। তখন দুজনকে গনির কাছে যেতে বলে, আর ওরা দুজন মন্ত্রীর সাথে মিটিং করতে ফার্ম হাউসে আসে। তো যদি কোনো ইম্পর্টেন্ট কিছু আসে তবে নার্সিমার সাথে কন্ট্রাক্ট করতে বলে। নার্সিমাও গনির মতোই মন্ত্রীদের বড় গুন্ডা। আজ গনির জন্মদিন, এজন্য দেশের বড় বড় গুন্ডারা সবাই এসেছিল ওর পার্টিতে। সবাই খুব এনজয় করছিল গনির পার্টিতে। এদিকে নার্সিমা আসে আরেক গুন্ডার হাইড আউটে। সেখানে থাকা সবাইকে মেরে ফেলে। যদি কাল সকালের মধ্যে তোরা সবাই মন্ত্রীর সাপোর্ট না করিস তাহলে তোরা সবাই মরা পড়বি। সুবুরবান পুলিশ স্টেশন, এখানে আগামীকাল এক নতুন পুলিশ ইন্সপেক্টর জয়েন করবে। এজন্য সবাই মিলে ভালো করে সবকিছু গোছগাছ করতে থাকে। এই থানার সিসিটিভি ক্যামেরাটিও নষ্ট। বারবার কমপ্লেন জানানো হলেও ঠিক করা হয়নি। কাল যে জয়েন করবে সে সাসপেন্ড হওয়া পুলিশ। আসলে কয়েকদিন পর পর সে সাসপেন্ড হয়, আর পেছনে থাকে ভয়ঙ্কর সব গল্প। আর মার্ডার যে কত থাকে তা বলে বোঝানোর মতো না। সে আসলে মানুষ না, পুরো ডেভিল। এগুলো সবাইকে বলছিল হেড কনস্টেবল। তারপর দেখা যায় অর্জুন নামের পুলিশ অফিসার ট্রেন থেকে তার মাকে নিয়ে নামে। ওকে রিসিভ করতে এসেছিল এক কনস্টেবল। স্টেশনে কিছু ট্রেনিং পুলিশের সাথে দেখা হলে ওরা অর্জুনের সাথে সেলফি নেয়, আর তারা বলে আমাদের যিনি ট্রেনিং দিয়েছেন উনি আপনার সম্পর্কে অনেক প্রশংসা করেছেন। আসলে উনি অর্জুনের বন্ধু ছিলেন। তারপর সেখান থেকে কোয়ার্টারের দিকে রওনা দেয় তারা। রাস্তায় পুলিশের কাছে এক অভিভাবক কমপ্লেন জানাতে এসেছে, তাদের 13 বছরের মেয়েকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বিকেলে প্রাইভেট পড়তে গিয়েছিল তাদের মেয়ে। তারপর থেকে আর কোনো খোঁজ পায়নি মেয়েটির। তখন হাইওয়ে পুলিশ জানায় নিকটস্থ থানায় যোগাযোগ করুন, আমরা কমপ্লেন নিতে পারবো না। এদিকে দেখা যায় গনিকে একজন বলছিল ভিরা আর মাইকেল তো ফোন ধরছে না, ওদের কাছে আমাদের অনেক গোপন তথ্য আছে, ফাঁস হয়ে গেলে ঝামেলায় পড়তে হবে আমাদের। আসলে ভিরা আর মাইকেল হলো মন্ত্রীদের ছেলে। দুজনের বাবা মন্ত্রী হওয়ায় ওদের যা ইচ্ছা তাই করে বেড়ায়। এরপর দুজনে একসাথে গাড়ি করে যাওয়ার সময় দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যায়। তখন গাড়ির কন্ট্রোল হারিয়ে পুলিশ ব্যারিকেডের উপর দিয়ে উঠিয়ে দেয়। তারপর এক মেয়ে পুলিশ সাহায্য করতে গেলে মাইকেল তার সাথে মিসবিহেভ করে আর তার জামা টেনে ছিঁড়ে দেয়। ঠিক তখনই ওই দিক থেকে অর্জুন যাচ্ছিল। অর্জুনের ব্যাপারটা দেখে দুজনকে মারতে শুরু করে। এরপর থানায় নিয়ে এসে লকআপে ঢুকিয়ে দেয়। তারপর মন্ত্রীর ছেলে বলতে থাকে তাড়াতাড়ি আমাদের ছেড়ে দে, তুই জানিস না আমরা কে। এসব বলে তারা অর্জুনকে হুমকি দিতে থাকে। তাদের এসব হুমকিতে অর্জুন ভয় না পেয়ে তাদেরকে রেফার করতে বলে। তখন দাস নামের একজন পুলিশ অর্জুনকে বলে, স্যার ওরা দুইজন মন্ত্রীর ছেলে, তো আপনার জন্য এটাই ভালো হবে যদি ওদেরকে আপনি ছেড়ে দেন। এই কথা শুনে অর্জুন ওদেরকে ছাড়েই না, আরো দাসের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কথা বলে সেখান থেকে চলে যায়। অর্জুন চলে গেলে দাস সবাইকে বলতে থাকে ওদের দুজনকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু হেড কনস্টেবল কিছুতেই ওর কথা শুনে না। এর জন্য রেগে যায় দাস আর সেখান থেকে চলে যায়। ততক্ষণে অন্য পুলিশরা চলে গিয়েছিল, আর রাভার্নার ফোনে একটা কল আসলে তাকেও এখন বাইরে যেতে হবে। এদিকে ওদের দুজনের মধ্যে আবারও ঝগড়া বেঁধে যায়। বারবার ভিরা মাইকেলকে গান্টু বলাতে সে অনেক খেপে যায় আর বলতে থাকে তুই সবসময় আমাকে গান্টু বলিস, এজন্য তোর বোনের সাথে আমি ভিডিও বানিয়েছি। এটা শুনে ভিরা বলে ওর বয়স মাত্র 15 বছর, তুই কেন করলি এমন। কিন্তু মাইকেল জানায় কই আমার কাছে তো সব বড়ই লাগলো। এগুলোতে দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়।
তখন ওদেরকে ওই অবস্থায় রেখে রাবার ন্যারো তালা দিয়ে চলে যায়। পুরো থানা খালি, থানায় এখন কোনো পুলিশ নেই, শুধু ওরা দুজন, তাও আবার ঝগড়া করছিল। এরপর অর্জুন তার এক বন্ধুর বাড়িতে আসে, তারা দুজনেই ডক্টর, এখানেই কিছুদিন থাকবে অর্জুন। তারপর কনস্টেবল এসে বলে, স্যার কয়েক মাস আগে আমার মন্ত্রীর ভাইয়ের বিরুদ্ধে অ্যাফেয়ার্স লিখেছিলাম, তার 10 দিন পরে ইন্সপেক্টরকে মেরে অ্যাক্সিডেন্ট প্রমাণিত করেছিল ওরা, আর আমার বউকে মেরে খালি গায়ে রাস্তায় ঝুলিয়ে রেখেছিল। কনস্টেবল অর্জুনকে রিকোয়েস্ট করে বলে, মন্ত্রীর ছেলেকে ধরা কোনোভাবেই ঠিক হয়নি স্যার, প্লিজ ওদেরকে ছেড়ে দিন। কারণ কনস্টেবল এবার ভয় পাচ্ছিল, কিন্তু তার কোনো কথাই কান দেয় না অর্জুন। কিছুক্ষণ পর সবাই থানায় চলে আসে, দেখতে পায় ভিরা আর মাইকেল কেউই লকআপে নেই। এতে অনেক চিন্তিত হয়ে যায় সবাই, আর খোঁজাখুঁজি শুরু করে দেয়, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিল না ওদের। পরে বুঝতে পারে গোলা বারুদ রাখার ঘরে হয়তো গিয়েছে ওরা। আস্তে আস্তে যায় সেদিকে, গিয়ে যেটা দেখতে পায় সেটা দেখার জন্য কোনোভাবেই তারা প্রস্তুত ছিল না। দেখতে পায় ভিরা আর মাইকেল দুজনেই মৃত অবস্থায় পড়ে আছে। এই ব্যাপারটি দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। মন্ত্রীর ভাইয়ের বিরুদ্ধে অ্যাফেয়ার লেখার জন্য যা করেছিল, আর এখানে তো তার ছেলেদেরকে মেরেই ফেলা হয়েছে। এটা যদি মন্ত্রীরা শুনতে পায়, তাহলে আমাদেরকে খুঁজে খুঁজে সবাইকে মেরে ফেলবে, সাথে আমাদের পরিবারকেও শেষ করে দেবে। এই অবস্থাতে তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না। এখান থেকে বাঁচবে কিভাবে? তখন দাস একটা বুদ্ধি বের করে যে পুরো কেসই দাফন করে দেবে, আমরাই কয়েকজন বাদে কেউই জানবে না যে কি হয়েছিল। কিন্তু ততক্ষণে একজন অর্জুনের কাছে কল দিয়ে এখানে আসতে বলে। এতে দাস অনেক রেগে যায়। কিছুক্ষণের মধ্যে অর্জুন সেখানে চলে আসে, আর সবকিছু দেখে সবার উপর অনেক রেগে যায়। কেন তোমরা সবাই ওদের রেখে চলে গিয়েছিলে? তারপর সিসিটিভি ফুটেজে দেখতে চাইলে জানতে পারে অনেকদিন ধরেই নষ্ট সিসিটিভি। এতে অনেক রেগে যায় অর্জুন, আর তাদেরকে অনেক কথা শোনাতে থাকে। অর্জুন কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তারপর সে ভাবতে থাকে যে আসলে কি হয়েছিল। রাভান দরজা বন্ধ করে যাওয়ার পরে ওরা দুজন মারামারি শুরু করে। কিছুক্ষণ এভাবে মারামারি করার পর দুজন দুজনকে মেরে ফেলে। পরে এগুলো চিন্তা করে অর্জুন অ্যাফেয়ার লিখতে বলে, কিন্তু বাকি সবাই অ্যাফেয়ার লিখতে বারণ করতে থাকে, আর বলে অ্যাফেয়ার লিখলে মন্ত্রী আমাদের পরিবারকেও মেরে ফেলবে স্যার, প্লিজ স্যার দয়া করুন আমাদের উপর। তখন দাস বলে, এফআইআরে লিখলে রাভারনারের নাম লিখুন, কারণ সেই সবার শেষে থানা থেকে বের হয়েছিল। কিন্তু মেয়েটা বলে, স্যার কোনো নামেই লেখার দরকার নেই, কেসটা এখানেই দাফন করে দিন, আর যদি তারা লোকজন নিয়ে আসে তবে আপনি ওদেরকে মেরে ভাগাতে পারবেন। কিন্তু এফআইআর লিখলে ওই কনস্টেবলের বউয়ের মতো সবাইকে মেরে কাপড় ছাড়াই রাস্তায় ঝুলিয়ে দিবে। সবার এমন কথা শুনে অর্জুন কি করবে কিছুই বুঝতে পারছে না। ঠিক তখনই বাহিরে অনেক গাড়ি আসার শব্দ শুনতে পাওয়া যায়। দেখা যায় অনেকগুলো বাইক নিয়ে থানার দিকে আসছিল দেবরাজ। এসে ভিরা আর মাইকেলকে ছেড়ে দিতে বলে, কিন্তু পুলিশ জানায় ওদেরকে তো অনেক আগেই ছেড়ে দেওয়া হয়েছে। এক পর্যায়ে পুলিশের গুন্ডাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। পুলিশ ওদের সাথে কিছুতেই পেরে উঠছিল না, কারণ অল্প কয়েকজন পুলিশ আর অনেকগুলো গুন্ডা ছিল। এরপর এন্ট্রি নেয় অর্জুন, আর ওদের সবাইকে মারতে শুরু করে। এভাবেই গুন্ডাগুলোকে অনেক মারতে থাকে অর্জুন। অল্প সময়ের মধ্যে সবাইকে মেরে ভাগিয়ে দেয়। এরপর সেখান থেকে গিয়ে নার্সিমাকে কল দিয়ে সবকিছু জানায় দেবরাজ। এতে অনেক রেগে যায় নার্সিমা, আর বলে এত বড় সাহস যে মন্ত্রীর ছেলেকে ধরেছে, দাঁড়া আমি দেখছি ব্যাপারটা। তারপর কল দেয় থানায়, আর বলে আমি নার্সিমা বলছি। তখন অর্জুন জানায় আমি ম্যাক্স। ওর নাম শুনেই নার্সিমা ভয়ে কেঁপে ওঠে। তখন নার্সিমা বলে, আমি কোনো ঝামেলা চাই না, ছেলেগুলোকে ছেড়ে দেন তাহলেই হবে। কিন্তু ম্যাক্স বলে, সমস্যা তো এখানেই, আমি তো ওদের অনেক আগেই ছেড়ে দিয়েছি। এরপরও যদি কোনো লোক এদিকে আসে তাহলে সবাইকে আমি জানে মেরে দেব। তারপর অর্জুন সবার সাথে প্ল্যান ডিসকাস করতে থাকে যে কিভাবে এই কেসটা সলভ করা যাবে। থানায় আসা বা বের হওয়া মাত্র দুটাই রাস্তা, তাই কিভাবে সেই ডেড বডিগুলো সরাবে এটা নিয়ে চিন্তিত হয়ে পড়ে ম্যাক্স। যদি এখান থেকে বের করা যায় তবে অ্যাক্সিডেন্টের রূপ দেওয়া যাবে, কিন্তু সেটার জন্য লাশগুলোকে বের করতে হবে। তারপর সবাইকে পুলিশ স্টেশন ক্লিন করতে বলে। ঠিক তখনই কমিশনারের ফোন আসে, সে ভিডিও কল দিয়েছে। তারপর মন্ত্রীর ছেলেদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু ম্যাক্স জানায় ওদের তো অনেক আগেই ছেড়ে দিয়েছে। কিন্তু কিছুতেই এর কথা বিশ্বাস করে না কমিশনার, আর পুরো থানার অবস্থা দেখাতে বলে। ওনার কথা মতো ম্যাক্স ঘুরে ঘুরে পুরো থানা দেখাতে থাকে, আর অনেক চালাকির মাধ্যমে সবকিছু ঠিকঠাকই দেখায় ম্যাক্স কমিশনারকে। কমিশনার কোনোভাবেই বুঝে উঠতে পারে না থানায় একটু আগে কি হয়েছিল। আসলে নার্সিমাও কমিশনারের সাথে ভিডিও কলে ছিল, কিন্তু ম্যাক্সের কথা ওরা একদমই বিশ্বাস হয়নি। তারপর থানার মধ্যে আসলে কি হয়েছিল এগুলো জানার জন্য একটা প্ল্যান করে নার্সিমা, আর ম্যাক্স দুজন কনস্টেবল দুদিকেই পাঠিয়ে দেয় সবকিছু দেখার জন্য যে আশেপাশে কি হচ্ছে, এবং বডিগুলো ওদের গাড়িতে লুকিয়ে ফেলে। সাথে সাথে থানার সব প্রমাণও মুছতে থাকে। এদিকে একজন দেখতে পায় অনেক বাইক নিয়ে আসছে থানার এদিকে। বাইকগুলো নিয়ে থানার সামনে রাউন্ড দিতে থাকে তারা। আসলে ওরা হেলগেট রাইডার্স নামে পরিচিত।
মন্ত্রীর আন্ডারকভার যত সব কুকীর্তি আছে সবকিছুই এরা করে। আর এটাও জানায় রূপা নামের এক ক্রাইম ইন্সপেক্টর এসেছে ইনভেস্টিগেশন করার জন্য। কিছুক্ষণের মধ্যে থানায় এসে পৌঁছে রূপা। সে এসে সবাইকে অনেক টেনশনে দেখে। সবকিছু বুঝে যায় রূপা। তখন ম্যাক্স সবার জন্য চা বানাচ্ছিল। তারপরে সে সবাইকে চা দিতে থাকে। আর এদিকে রূপা চালাকির মাধ্যমে রক্ত স্যাম্পল জুতায় লাগিয়ে নিয়েছিল। তারপর রূপার সাথে পরিচিত হলো ম্যাক্স। এরপর সেখান থেকে রূপা চলে যাবে, ঠিক তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। তারপর আর যাওয়া হয় না রূপার। রূপা সেখানে বসে থাকলে তাকে এন্টারটেইন করতে থাকে সবাই মিলে। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শেষ হয়ে যায়। তখন রূপা চলে যাওয়ার সময় পায়ে পানি লেগে রক্তের স্যাম্পল ধুয়ে যায়। এগুলি তো অনেক রেগে যায় রূপা। এরপর সে নার্সিমাকে জানায় সবকিছু। সাথে নার্সিমাকে সকাল পর্যন্ত অপেক্ষা করতে বলে। এখানে থাকা ছেলেদের থানার আশেপাশে থাকতে বলে যেন কেউ বাহিরে বের হতে না পারে। এদিকে ম্যাক্স রূপার গতিবিধি চিন্তা করার সময় বুঝতে পারে যে সেগুলি চিহ্নিত করতে দেখতে পেয়েছে। এটা শুনে সবাই ভয়ে কেঁপে ওঠে। তখন দাস বলতে থাকে, এখন ফার্দার শুনে আসবে বিশাল দলবল নিয়ে, আর আমাদের সবাইকে মেরে দেবে। এটা শুনে গোবিন্দ নামের এক কনস্টেবল পালাতে শুরু করে দেয়। কেউ ওকে ধরতে পারছিল না। পরে ম্যাক্স গিয়ে ওকে ধরে নিয়ে আসে। তখনই গনির ভাই ফোন দিয়ে গোবিন্দর ফোন। তারপর ওর ফোন চেক করে দেখতে পায় যে সে অনেক আগেই ভিরা আর মাইকেলের ধরা পড়ার খবর দিয়েছিল গনিকে। আসলে গোবিন্দ হলো গনির ইনফরমার। থানার সব কথা সে গনিকে দিত। তারপর ওর উপর অনেক রেগে যায় ম্যাক্স। এরপর গোবিন্দা পুলিশ স্টেশন থেকে বের হওয়ার আরেকটা রাস্তার সম্পর্কে জানায়। তারপরে ওকে লকআপে আটকে ফেলে অর্জুন। এদিকে অনেক গাড়ি নিয়ে গনির ভাই থানার দিকে আসতে থাকে। এটা দেখে ম্যাক্স একটা প্ল্যান করে একজনকে পাঠায় ওদেরকে ডিস্ট্রাক্ট করার জন্য। গাড়ি নিয়ে যেতে বলে আর 10 মিনিট সময় চাই ওর থেকে। আরেকজন বলে পেছন দিক দিয়ে ভিরাদের গাড়ি নিয়ে দূরে কোনো পাংচারের দোকানে যেতে। গিয়ে ওদের ফোন অন করে সেই ফোন থেকেই কল দিতে। কিন্তু পেছন দিক দিয়ে যাওয়ার ব্রিজটা একদম চিকন হওয়াতে সে বলে আমি পারবো না স্যার। তখন ম্যাক্স সেদিক দিয়ে গাড়ি পার করে দেয় আর বাকি কাজগুলো তাকে ঠিকঠাক ভাবে করতে বলে। এদিকে কনস্টেবল গাড়ি নিয়ে পুরাতন চার্চের দিকে যাওয়া শুরু করে। এটা দেখে সবাই মনে করে গাড়িতে ভিরা আর মাইকেলকে নিয়ে যাচ্ছে। তখন তারা ওদের পিছু নিতে শুরু করে। এদিকে ম্যাক্স আরেকটি গাড়ি নিয়ে চলে আসে এই চার্চের কাছে। তারপরে এসেই তাণ্ডব লীলা শুরু করে দেয়। সবাইকে বেধম মারতে থাকে। এতগুলো গুন্ডা যেন ম্যাক্সের কাছে কিছুই না। সবাইকে কচুকাটা করতে থাকে ম্যাক্স। এক পর্যায়ে গনি কল দেয় তার ভাইকে। ফোনটা ধরে ম্যাক্স আর বলতে থাকে, আর কি করলে তুই বিশ্বাস করবি যে ওরা থানায় নেই? এরপর তো লোকজনদেরকে আমি এমন মারবো যে তোর কাছে মনে হবে যে ভয়ঙ্কর স্বপ্নের থেকেও বেশি ভয়ঙ্কর। আর তখনই রূপা কল দেয় গনিকে আর জানায় ভিরাদের গাড়ি পাংচার শপে পাওয়া গেছে। ওরা কল দিয়ে মেকানিককেও ডেকেছিল। এটাতেও সে বুঝতে পারে আসলে হয়তো ভিরা আর মাইকেল থানায় নেই। আর ম্যাক্সকে বলে সে যেন ওর ভাইকে ছেড়ে দেয়। কিন্তু ম্যাক্স বলে আমার ভালো লাগলে ছাড়বো, না লাগলে ছাড়বো না। আমি তোর গোলাম নই যে তোর কথা শুনতে হবে। আর ওই ছেলেদের যদি আমি তোর আগে খুঁজে পাই তাহলে এদের সাথে কিন্তু ওদেরকেও মেরে ফেলবো। এদিকে থানায় বেঁধে যায় আরেক ঝামেলা। ভিরা আর মাইকেলের বডি ওই লাল কারের মধ্যে রেখেছিল, সেটা তখন রূপার কাছে। যদি বডি পায় তবে অনেক ঝামেলা হয়ে যাবে। পরে সবকিছু কল দিয়ে জানায় ম্যাক্সকে। এতে সে আবারও চিন্তায় পড়ে যায়, কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এদিকে এক পুলিশের কাছে ওই বাবা মা তার 13 বছরের মেয়ের মিসিং কেস করাতে চাইলে পুলিশ জানায় হয়তো কারোর সাথে পালিয়ে গেছে আপনার মেয়ে। তখন মা বলে আমার মেয়ে এমন না স্যার, ও কখনোই এমনটা করবে না স্যার। এগুলো শুনে পুলিশ কাল সকালে থানায় আসতে বলে। এটা শুনে বাবা অনেক অসুস্থ হয়ে যায়। তখনই সেদিক দিয়ে যাচ্ছিল রাবানার বউ। তারপর সে তাদেরকে সাহায্য করতে চায় আর বলে আমার স্বামী পুলিশ, আপনারা চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি আপনাদের মেয়েকে খুঁজে দেওয়া হবে। ওইদিকে ওই পাংচার শপে গনিও চলে আসে। তখন সেখানেও মেকানিক চলে আসে আর এত লোক দেখে ভয় পেয়ে যায়। পরে সেই গাড়িতে দুজনেরই বডি দেখতে পায় সে, কিন্তু অনেক ভয় পাওয়ায় আর কিছুই বলে না মেকানিক। আর এই সবকিছু দুই পুলিশ পাশ থেকে চুপি চুপি দেখে ম্যাক্সকে ইনফর্ম করেছিল। এদিকে ম্যাক্স সবার পরিবারকে সুকুমার হসপিটালে চলে যেতে বলে তাদের নিরাপত্তার জন্য। ম্যাক্স যখন মারামারি করছিল তখন গনির এক লোক ম্যাক্সের গাড়িতে লুকিয়েছিল। এভাবে সে থানায় চলে আসে আর সবকিছু পর্যবেক্ষণ করতে থাকে। এক পর্যায়ে দেখা যায় ম্যাক্সের বাড়িতে অনেক লোক আসে। সাথে সাথে ম্যাক্সকে কল দেয় তার মা। ম্যাক্স প্রথমেই মনে করে তারা হয়তো তার মাকে ধরতে এসেছে, কিন্তু পরে বুঝতে পারে আসলে ওরা ডক্টরের কাছে এসেছিল। তখন ওর মাকে হাসপাতালে নিয়ে যেতে বলে আর সেখান থেকে ডক্টর কন্ট্রাক্ট করে দিতে চায় ওর মাকে। এরপর গনি রূপা তাদের দলবল নিয়ে থানার দিকে রওনা হয়। এটা শুনে ম্যাক্সর পিছন রাস্তা দিয়ে বের হয়।
সাথে সাথেই লোকটা সবকিছু জানায় গনিকে। তখন ওরা ম্যাক্সের গাড়িতে ফলো করতে শুরু করে। ম্যাক্স যখন বুঝতে পারে তার পেছনে কেউ আছে, তখন আবুল তাবুল বলে ওদেরকে ছলিম বসতে থাকে। তখন ওরাও সেটা মানে পিছু করতে থাকে। এরপর এক জায়গায় গিয়ে ম্যাক্স গাড়ি থেকে নেমে যায় আর অন্যজনকে গাড়িটা নিয়ে চলে যেতে বলে। তখন গনি আর রূপাও আলাদা হয়ে যায়। গনিকে বলে ম্যাক্সকে ফলো করতে, আর রূপা যে ওই গাড়ির পেছে। ম্যাক্স একটা জায়গায় এসে পড়ে আর গাড়িতে থাকা লোকটাকে একটা লোকেশন দিয়ে ওই ওয়ার হাউসটায় যেতে বলে। সাথে দাসদের বলে যখন রূপারা ভেতরে যাবে তখন ওই লাল গাড়ি থেকে লাশটা সরিয়ে ফেলতে। আর ম্যাক্সকে ফলো করেছিল গনির দল। পরে সবাই মিলে ম্যাক্সকে খোঁজা শুরু করে, কিন্তু কোথাও পাচ্ছিল না। তখন ম্যাক্স একটা পার্টিতে চলে আসে। এরাও গনিরই লোক, আর ওদেরকে আগেই গনি ম্যাক্সের ছবি দিয়ে রেখেছিল। ম্যাক্স এখানে দেখা মাত্রই ওরা অ্যাটাক করা শুরু করে দেয়। তারপর ওদের মধ্যে তুমুল মারামারি শুরু হয়। ওদের সবাইকে আচ্ছা ধারে ধোলাই দিতে থাকে ম্যাক্স। এতগুলো মানুষ যেন ম্যাক্সের কাছে কিছুই না। তারপর চোখের পলকেই সবাইকে ধরাশায়ী করে ফেলে ম্যাক্স। আর এদিকে ওই ওয়ার হাউসের ভেতরে চলে যায় রূপার টিম। তখন দাসরা এসে খুব তাড়াতাড়ি বডিগুলো সরাতে থাকে। এটা একজন দেখে ফেলে তখন ওকেও মেরে দেয় দাস। ম্যাক্স গনিকে একটা ছবি পাঠায় যেটাতে গনির বাবাও ছিল। তখন তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসে গনি, কিন্তু কিছুতেই ম্যাক্সকে খুঁজে পায় না। সে এতক্ষণে ওয়ার হাউসে এসে রূপার দলবলকে মারতে শুরু করে। আশেপাশের সবাইকে মেরে রূপাকে একটা মেসেজ দেয় ম্যাক্স, আমার পিছু নিলে তো সবার এমন অবস্থাই হবে, তোর জন্য এটাই ভালো হবে যে আমার পিছু করা ছেড়ে দে। সেখান থেকে সবাই থানায় চলে আসে। তারপর রাভার্নার ফোনে একটা ফোন আসে। রাভার্না জানায় তার বউ কল দিয়েছে। এটা বলে রাভার্না ওদিকে গিয়ে কথা বলতে থাকে। আর তখনই ওই বাবা মাকে নিয়ে থানায় আসে রাভার্নারের বউ, আর তাদের মেয়ে হারানোর ব্যাপারটা জানায়। রাভার্নার বউকে দেখে তো অবাক হয়ে যায়। পরে ভেতরে আসতে সবাইকে রাভার্নারের উপর রাগ দেখাতে থাকে। সবাই এখন ভাবছে কিছু একটা তো গড়বড় আছে, না হলে রাভার্না কেন মিথ্যা কথা বলেছিল। তখন ম্যাক্স বলে, তুমি যে ভিরা আর মাইকেলের মৃত্যু নিয়ে মিথ্যা কথা বলেছিলে সেটা আমি প্রথমেই বুঝেছিলাম। এখন দয়া করে কি আসল সত্য বলবে যে তখন কি হয়েছিল সেদিন? তারপর রাভার্না বলা শুরু করে, সবাই যখন থানা থেকে চলে গিয়েছিল তখন ওদের গাড়ি চেক করতে যাই আমি। গিয়ে দেখতে পাই মানুষরূপী পশু দুইটা সেখানে ছোট্ট একটা বাচ্চা মেয়েকে অত্যাচার করে রেখে দিয়েছিল গাড়ির ভেতর। তারপর ভেতরে ঢুকে দেখতে পাই ওরা দুজনে মারামারি করছিল। কি করব আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আর মেয়েটার এই দুর্দশার কথা চিন্তা করে আমার মাথায় রক্ত উঠে গিয়েছিল। পরে ওদের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে একজনকে গুলি করে মেরে ফেলি। এরপর অন্যজন এসে আমাকে ধরলে ওকে ধাক্কা দিয়ে ফেলে দেই, আর দুর্ঘটনাবশত সেও মারা যায়। তারপর ওরা দুজনকে যে মেরেছে এমন ভাবে সবকিছু সেট করে ফেলে। এরপর অন্য জায়গায় গিয়ে লুকিয়ে পড়ি। পরে যখন সবাই ফিরে আসে তখন ওদের সাথে আমিও আসি। আসলে স্যার, এমন পরিস্থিতিতে যদি আপনার সামনে হতো আপনি কি করতেন? আমি আমার ইমোশন কন্ট্রোল করতে না পেরে এমনটা করেছি। প্রথমে ভেবেছিলাম সবকিছু স্বীকার করে নিব, কিন্তু পরে মনে পড়লো আমাদের কোনো বাচ্চা নেই, আমি ছাড়া আমার বইয়ের কেউ নেই। আমি যদি জেলে যাই তবে ওর কি হবে স্যার? এর জন্যই এমনটা করেছে। প্লিজ সবাই আমাকে ক্ষমা করে দিবেন। আর বাচ্চাটাকে সাথে সাথে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। আমাদের তো বাচ্চা নেই স্যার, তাই এত ছোট্ট একটা মেয়ের সাথে এমন জুলুম করাতে আমি সহ্য করতে পারিনি স্যার। এগুলো শুনে সবাই ওকে সাপোর্ট দেয়। এদিকে রূপা গাড়িতে রক্ত দেখে বুঝে যায় যে মারা গেছে ওরা দুজন। এরপর অনেক রেগে ম্যাক্সকে মারার জন্য ওরা থানার দিকে আসতে থাকে। আর ম্যাক্স থানার চারপাশে বিভিন্ন ট্র্যাপ সেট করা নিয়ে ব্যস্ত। কিছুক্ষণের মধ্যে ওরা দলবল নিয়ে চলে আসে থানার সামনে। তখনই সবাই ট্র্যাপে পড়ে যায়। পুরো থানার চারপাশে আগুন জ্বলতে থাকে আর তাণ্ডব লীলা শুরু করে দেয় ম্যাক্স। সবাইকে মারতে শুরু করে দেয়। এক পর্যায়ে এক লরি নিয়ে গিয়ে রূপার গনির গাড়িটা উল্টিয়ে দেয়। সেখান থেকে ওরা আর বের হতে পারে না। এদিকে থানার মধ্যে লোকজন ঢুকে পড়ে আর পুলিশদের মারতে শুরু করে দেয়। তখনই থানার ভেতরে চলে আসে ম্যাক্স আর সবাইকে মারতে শুরু করে। নিমেষেই নার্সিমাকেও মেরে দেয় ম্যাক্স। এর কিছুক্ষণ পরেই থানায় দুই মন্ত্রীও চলে আসে আর ম্যাক্সের দিকে গান তাক করে। সাথে সাথে সেখানে ড্রোন দিয়ে ভরে যায়। নিউজ চ্যানেল চলে এসেছে আর এটা লাইভ চলছিল। তখন মন্ত্রীর কাছে হাইকমান্ড থেকে ফোন আসে আর ওদের দুজনকে বাদ দিয়ে দেয় পার্টি থেকে। পরে পুলিশ ধরে নিয়ে যায় মন্ত্রীদের আর রিপোর্টাররা এটা ওটা জিজ্ঞাসা করতে থাকে ম্যাক্সকে। তখন সবকিছু খুব সুন্দরভাবে সামলে নেয় ম্যাক্স। সেখান থেকে সোজা চলে আসে বাচ্চা মেয়েটার কাছে। তখন মেয়েটা বলে, আঙ্কেল ওরা আমার উপর খুব জুলুম করেছে, ওদেরকে ছাড়বেন না। ম্যাক্স তো আসলে সেটাই করে এসেছে। কথায় আছে না, যেমন কর্ম তেমন ফল। ওরা দুজন যে জঘন্য কাজ করেছিল তার একমাত্র শাস্তি হলো মৃত্যু। আর এখানেই শেষ হয়ে যায় মুভিটি। আমাদের সমাজে এমন ঘটনা প্রতিনিয়ত ঘটে থাকে, কিন্তু এরকম মানুষরূপী পশুদের তেমন কোনো শাস্তি হয় না। আমার মতে তাদেরকে মৃত্যুই একমাত্র শাস্তি হওয়া উচিত। আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। শীঘ্রই ফিরে আসবো নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।